আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা এবং বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপ সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান সেমি টিকেটের কঠিন সমীকরণে লড়াইয়ে টাইগাররা। দেশের সাপের কামড়ের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশীয় প্রতিষ্ঠান ঔষধ তৈরি করলে ব্যবহার করবে সরকার। বিদেশ থেকে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থী প্রতি বছরই কমছে। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। এবং উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের 7 বছর পূর্তি উদযাপন। চ্যানেল আই-এর নানা আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই-এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই-এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং প্রথমে নিউকিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। আফগানদের একাদশ অপরিক খবরে আফগানিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 41 রান। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচে সেমি টিকেটের কঠিন সমীকরণ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। এ নিয়ে জানতে সাইদুর রহমান শামীমের কাছে যাচ্ছি। তিনি টি-20 বিশ্বকাপ কভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন। শামীম, কঠিন সমীকরণে আফগানদের টপকে টাইগারদের সেমিতে যাওয়ার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ মিত্রিকা, আপনাকে আমি জানিয়ে রাখি আজকে এটা কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের সুপার 8 রাউন্ডের শেষ ম্যাচ এবং সেমিফাইনাল ফাইনাল আগের শেষ ম্যাচ। ম্যাচটা খেলছে বাংলাদেশ এবং আফগানিস্তান, কিন্তু এই ম্যাচের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অস্ট্রেলিয়াও। অর্থাৎ 3টে দলের ভাগ্য কিন্তু এই ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করছে, এই ম্যাচের সমীকরণের উপর নির্ভর করছে। এই ম্যাচে যদি বাংলাদেশ শুধুই জেতে তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে, আর যদি আফগানিস্তান জিতে আফগানিস্তানের কাছে খুব সহজ সমীকরণ। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে যায় তাহলে ভারতের পর দ্বিতীয় দল হিসাবে তারা গ্রুপ 1 থেকে সেমিফাইনাল খেলবে। আর বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন সমীকরণ আপনারা জানেন নিশ্চয়ই, এখনই অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশ এখন যেহেতু আফগানিস্তান প্রথমে ব্যাট করছে, তো বাংলাদেশের সমীকরণ সহজ, সেমিফাইনালে যাওয়ার সহজ সমীকরণ হলো আফগানিস্তান যে রানই করুক, সেটা 100, 200 কিংবা 250 যাই হোক, বাংলাদেশকে সেটা 13 ওভারের মধ্যে অতিক্রম করতে হবে। এই উইকেটে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আফগানিস্তান একটা দারুণ সূচনা করেছে। তাদের এই ওপেনার গুরবাজ এবং ইব্রাহিম তারা কিন্তু এই টুর্নামেন্ট জুড়েই ভালো খেলছেন এবং আজকেও সূচনাটা মোটামুটি ভালো হয়েছে। আরও একটা কথা জানিয়ে রাখি, এই আর্নেস্টভেল, সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভেল স্টেডিয়ামের উইকেট কিন্তু খুবই স্লো। এর আগে বাংলাদেশ 2টো ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে, তারা জিতেছে, কিন্তু আমরা দেখেছি সেখানে 100-150 সাফিসিয়েন্ট স্কোর, মানে চেস করাটা খুব কঠিন। উইকেট ক্রমান্বয়ে গতি হারাতে থাকে এবং রান করাটা কঠিন। সুতরাং বাংলাদেশের জন্য এখন এই পরিস্থিতি যা মনে হচ্ছে খুব সহজ পরিস্থিতি নয়। বাংলাদেশকে তার সেরা খেলাটা খেলতে হবে এই ব্যাটিংয়ে। বোলিংয়ে তো টিমকে আফগানদের আটকাতে হবে, কারণ আফগানরা ফ্রি ফ্লো ব্যাটিং করেন, সেখানে তাদেরকে আটকিয়ে আফগানিস্তান যে করবে সেটাকে খুব মানে সহসাই অতিক্রম করতে হবে। সুতরাং বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা আশা করব বাংলাদেশ অবশ্যই জিতুক এবং সেমিফাইনালে খেলুক। যদি তাও না হয় তাহলে শেষ ম্যাচে অন্তত আফগানিস্তানকে হারিয়ে একটা ভালো টুর্নামেন্ট শেষ করুক। আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেমিফাইনাল লাইন আপ কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। ভারত দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের সাথে, গতবারের চ্যাম্পিয়ন। আর প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা অলরেডি উঠে বসে আছে, সাউথ আফ্রিকা উঠে বসে আছে। এখন এখান থেকে বাংলাদেশ, আফগানিস্তান বা অস্ট্রেলিয়া, এই 3টে দলের যে একটি দল সেমিফাইনাল খেলবে তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। সুতরাং বলাই যাচ্ছে বাংলাদেশের জন্য যেমন সুযোগ আছে, খেলাটা বিশ্বকাপটা শেষ মুহূর্তে এসে দারুণ জমে উঠেছে। আমরা আশা করব বাংলাদেশ তাদের সেরা পারফরমেন্সটা দেখাবে, ভক্ত সমর্থকদের খুশি করবে। সেমিফাইনাল গেলে তো কথাই নেই। আর আমরা তার চেয়েও বেশি চাইবো যে শেষ মুহূর্তে এসে টি-20 বিশ্বকাপ যেন দারুণ জমে ওঠে এবং সেরা দলের হাতে ট্রফিটা ওঠে। মৃত্তিকা।
ধন্যবাদ শামীম। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচ দেখতে সেন্ট ভিনসেন্টের আর্নসভাল স্টেডিয়ামে গেছেন প্রবাসী বাংলাদেশিরা। ম্যাচের উপর অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করায় অজি সমর্থকরাও সমর্থন করছেন টিম টাইগার্সকে। আমি বলবো যে বাংলাদেশের পারফরমেন্স ইজ নট ব্যাড, বাট ব্যাটিং সাইডটা বোধহয় ঠিক মতো ওরা করতে পারছে না। বলার সাইড উই আর গুড এনাফ টু বিট এনি কান্ট্রি। ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি ওরা ভালো করে, আই থিংক দে হ্যাভ এ চান্স, প্রিটি শিওর। আমি বাঙালিকে সাপোর্ট করছি, অবশ্যই আমি আশা করব যে আমার বাঙালি ভাইরা জিতবে ইনশাআল্লাহ। I wish it like best of luck to Bangladesh team and the bowlers and the batsmen, everyone, in the whole team. Go Bangladesh, go the Tigers, come on! টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার 41। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ জিয়াংচাও সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহায়তা চান। প্রধানমন্ত্রী বলেন, সমাধানের অনিশ্চয়তায় বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত। সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য খুবই হতাশার এবং উদ্বেগজনক। প্রধানমন্ত্রী চীনের মন্ত্রীকে বলেন, রোহিঙ্গা সংকটে সৌহার্দ্যপূর্ণ সমাধানে সহায়তা চাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ বার্তা। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের উপদ্রব দেশে নতুন নয়, এটি আগেও ছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন চ্যানেল আইকে বলেছেন, সাপের কামড়ে আক্রান্তদের ওষুধ অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ আছে। তবে দেশি কোনো প্রতিষ্ঠান অ্যান্টিভেনম তৈরি করলে ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অবহিত করে যথাযথ ট্রায়ালের মাধ্যমে ব্যবহারের আগ্রহী সরকার। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তের ঘটনা দেশজুড়ে আলোচনায়। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সর্বশেষ জরিপ বলছে, দেশে বছরে প্রায় 4 লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় আর মারা যায় 7,500 মানুষ। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের সর্বত্র বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি কাউকে সর্প দংশন করে তাহলে তাকে যত দ্রুত যে কোনো সরকারি হাসপাতাল, জেলা হোক উপজেলা হোক, নিয়ে আসতে হবে। এবং আমরা আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনাম পর্যাপ্ত পরিমাণে আছে। গতকাল রাত্রেও আমি চেক করছি বিভিন্ন জায়গায় এবং সবাই আমাকে আশ্বস্ত করছে তাদের কাছে অ্যান্টিভেনাম আছে। কাউকে রাসেলস ভাইপার কামড়ালে তাকে সময় মতো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদি কেউ তৈরি করে ডেফিনেটলি আমরা তাকে আইন অনুযায়ী WHO অনুযায়ী আমরা চেষ্টা করব। কিন্তু আমি যতটুকু জানি যে চট্টগ্রামে আমাদের একটা সাপ স্নেক বাইটের উপরে একটা রিসার্চ সেন্টার আছে, যেটা প্রফেসর ফয়েজ আমাদের মেডিসিনের, আমি তার সঙ্গে কথা বলছি, তারাও এটা নিয়ে কাজ করছে যে এইটার উপরে কোনো স্পেশাল ভ্যাকসিন তারা তৈরি করতে পারে কিনা, এই ব্যাপারে প্রক্রিয়া চলছে। এতে কিছু প্রক্রিয়া আছে এবং সেটা তাদেরকে যারা তৈরি করার আগে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলবে, তাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে যদি করবে। বৈশ্বিক উষ্ণায়নে হঠাৎ প্রজনন বেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে রাসেলস ভাইপার। আতঙ্কিত না হয়ে সাপ না মারার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সাপে কেটেছে মনে করে তাহলে যে কোনো মানে যার যেখানে হাসপাতাল নিকটস্থ পাবে সেখানে গিয়ে চিকিৎসা নেয়, তাহলে তারা অ্যান্টিভেনাম পাবে। আসলে কোনো প্রাণী মারাটা ঠিক না, সাপ মারাও ঠিক না। সাপ তো আমাদের দেশে যে প্রয়োজন নাই তা না। এই ইকোসিস্টেমের জন্য সাপ যখন ইঁদুর খাবে, ইঁদুর আমাদের ধান কাটে, অনেক সমস্যা হয়। এটা আমাদের আসলেই কারোরই উচিত না কোনো প্রাণী মারা। আর কেউ যদি কোনো প্রাণীর সেমনিভাবে দেখে তাহলে 333-তে কল করলেই তারা এসে সেই সাপ হোক যেই প্রাণী হোক সেটা তারা নিয়ে যাবেন। পরিবেশ প্রকৃতিতে সাপ একটি অবিচ্ছেদ্য অংশ। সাপ মারা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই আতঙ্ক নয়, জনসচেতনতা জরুরি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে ধারাবাহিকভাবে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। গত 3 বছরের তথ্য বলছে, বিদেশ থেকে বাংলাদেশে পড়তে আসা শিক্ষার্থী প্রতি বছরই কমছে। একই সঙ্গে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও থাকতে পারছে না দেশের কোনো বিশ্ববিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয় বলছে বাংলাদেশ নিজস্ব নিয়মে এগিয়ে চলছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজ ও মাদ্রাসায় উচ্চশিক্ষায় লেখাপড়া করছে ৪৭,৫৬,৭৪৭ জন। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও নেই। এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতের ৪০টি এবং পাকিস্তানের ১২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রথম ও দ্বিতীয় যথাক্রমে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয়। কয়েক বছর ধরেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো সেরাদের তালিকায় যেমন আসছে না, তেমনি ধারাবাহিকভাবে কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। ২০২০ সালে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ২৩১৭ জন, ২০২১ সালে ২২৮১ জন। ২০২২ সালে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় ১৯৫৭ জনে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে এমন চিত্র ভালো নয়। র্যাঙ্কিংয়ে না থাকার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কি এটা যে আমাদের বিদেশি স্টুডেন্টগুলো কমে যাচ্ছে বা বিদেশি কোলাবোরেটর কমে যাচ্ছে, তো আমাদের প্রকাশনা বা গবেষণা সেভাবে হচ্ছে না। যারা বিদেশে পড়তে যায় অথবা বিদেশ থেকে কোনো দেশে পড়তে যায়, তারা কিন্তু দেখে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন, এক নম্বর। নাম্বার ২ হলো ইউনিভার্সিটির পরিবেশ কেমন, ওই কান্ট্রির ইকোনমিক, রাজনৈতিক প্লাস ফিউচার কেমন। তো আমি যদি আমাদের র্যাঙ্কিংয়ের কথা বলি, হয়তোবা আমাদের আরও একটি ইমপ্রুভ করার জায়গা আছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে, তবে বৈশ্বিক সব তালিকাকে গুরুত্ব দেয়া বা না দেওয়ার বিষয়ও আছে। র্যাঙ্কিং নিয়ে মাতামাতিটা হয় বেশি যেখানে একটা বাজার ব্যবস্থা আছে, একটা মার্কেট আছে উচ্চশিক্ষার। আমরা তো আসলে বাজার নির্ভর উচ্চশিক্ষা দিচ্ছি না। আমাদের দেশের প্রয়োজনে যে ধরনের উচ্চশিক্ষার প্রয়োজন সেটা তো অবশ্যই আমরা দিচ্ছি। বিদেশি শিক্ষার্থী মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আসছে এবং বিদেশি শিক্ষার সেটাই আবারও বলছি, সেটা আসলে বাজার নির্ভর, অর্থাৎ সেখানে ব্র্যান্ডিংয়ের বিষয়টা থাকে এবং সেখানে অনেক বেশি ফিস যে সমস্ত দেশে দেয় সেখানে কিন্তু তারা যায়, তাদের উপরে খরচও বেশি হচ্ছে। দেশে মোট ৬২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কার্যক্রম চালু থাকা ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৭টিতে কোনো বিদেশি শিক্ষার্থী নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই বর্ণাঢ্য সঙ্গীত জীবন উদযাপনে রুনা লায়লাকে বিশেষ সম্মাননা জানিয়েছে চ্যানেল আই। ৬ দশক ধরে গান গেয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করে যাওয়া রুনা লায়লা পরিবার, স্বজন ও দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। মাত্র ১২ বছর বয়সে ১৯৬৪ সালের ২৪শে জুন যুগ্ম সিনেমার গান দিয়ে বাংলাদেশের গর্ব রুনা লায়লার সঙ্গীত জীবনের শুরু। বর্ণাঢ্য এই জীবনে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি ও ইংরেজি সহ মোট ১৮টি ভাষায় ১০,০০০-এর বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। রুনা লায়লার সফল সঙ্গীত জীবনের ৬ দশক উদযাপনে তারকা কথনের বিশেষ আয়োজনে সম্মাননা জানায় চ্যানেল আই। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, রুনা লায়লার এই অর্জন নিঃসন্দেহে উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য গর্ব ও আনন্দের। একজন শিল্পীর জীবনে ৬০ বছর বিশাল একটা সময়। এই সময়ের ভিতরে রুনা লায়লা আমাদের দেশের সঙ্গীতকে, উপমহাদেশের সঙ্গীতকে যে আসনে নিয়েছেন, এটা নিঃসন্দেহে বাঙালি হিসেবে আমরা এটা নিয়ে গর্ববোধ করি। আধুনিক লোকসঙ্গীত, দেশাত্মবোধক ও সিনেমার গান সহ বৈচিত্র্যময় গানে শ্রোতাদের মুগ্ধ করা এই গুণী শিল্পীকে গানে গানে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এই প্রজন্মের শিল্পীরা। রুনা লায়লার বর্ণাঢ্য সঙ্গীত জীবন নিয়ে আনন্দ আলোর ক্রোড়পত্র শিল্পীর হাতে তুলে দেওয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রিয় সঙ্গিনীর ৬০ বছর পূর্তিতে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরও জানান নিজের অনুভূতির কথা। ৬০ বছর টিকে থাকা, ওইরকম সিরিয়াস না হলে, ওরকম প্র্যাকটিস না করলে
কোনোদিনই সম্ভব না। দেশ ও দেশের বাইরে থাকা রুনা লায়লার শুভাকাঙ্ক্ষী, গুণী ও স্বজনরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत बधाइयां, बहुत मुबारकबाद। रुना जी, all the very best. My best wishes to you on your 60 years on this glorious journey. I'm forever grateful that you were able to bring music into our childhood and give me the voice I have today. Put hard work into the things we truly love in life. We are so incredibly proud of you. What a tremendous achievement. সারা পৃথিবীতে বাংলাদেশকে গানে গানে পরিচয় করিয়ে দিয়েছেন। উনি নায়িকার ভয়েসও গাইলেন, মেয়ের ভয়েসও গাইলেন। এইটা হলো রুনা লায়লার কৃতিত্ব। লন্ডনে অ্যালবার্ট হলে আমাদের যে শোটা হয়েছিল, রুনা আপা আমাকে নিয়ে গেছিলেন। প্রয়াত বিখ্যাত কিংবদন্তি কবি শামসুর রহমানকে দিয়ে আমি দুটো গান লিখিয়েছিলাম, দুটো গানই গেয়েছিলেন রুনা লায়লা, এবং একটি বাংলাদেশ মানি একজন রুনা লায়লা। আমরা সত্যি গর্বিত আমাদের একজন রুনা লায়লা আছে। গুণী নক্ষত্র রুনা লায়লা তার দীর্ঘ সঙ্গীত জীবনের সব সহকর্মীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সবার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। আজকে 60 বছর পূর্তি উপলক্ষে আমি চ্যানেল আইকে একটা বিশাল বিশাল ধন্যবাদ দিতে চাইছি। রুনা লায়লার 60 বছরের বর্ণিল সঙ্গীত জীবন উদযাপনের এই আয়োজনে তার পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ ছিল। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমের বাজার এখন জমজমাট। পাইকার ও ব্যবসায়ীদের পদচারণায় রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আমবাগান এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ। এবছর 200 কোটি টাকারও বেশি আম বেচা কেনার আশা করছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন মানুষ। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। এবারে খেলার খবর।